তো গাইজ ঋষভ পান্তের আবারও একটা দুর্দান্ত ইনিংস, তবে এই ইনিংসটা বেশ কিছুটা ছোট, 54 রানের একটা ইনিংস, কিন্তু এর ইম্প্যাক্টটা অনেক বড়। এবং এই 54 রানের ইনিংসে আমরা কিন্তু অনেক কিছু দেখে ফেলেছি, তার চোট পাওয়া থেকে শুরু করে সেই চোট পাওয়ার পরে আবারও লড়াইয়ের ময়দানে ফিরে আসা, এটা কিন্তু একটা লড়াকু মানসিকতা যেটা আমরা ভারতীয় প্লেয়ারদের কাছ থেকে বারংবার দেখে থাকি। সেই অনিল কুম্বলের চোয়ালে ভেঙে যাওয়া থেকে আরম্ভ করে আজকে ঋষভ পান্তের পায়ে এত বড় একটা চোট, অ্যাজ লং অ্যাজ উই নো দ্যাট সেখানে কিন্তু একটা ফ্র্যাকচার রয়েছে, এবং তারপরেও সেটাকে স্ট্র্যাপিং করে এসে এখানে 145 কিমি বেগে জফরে আর্চারের মতো বোলারদের ফেস করা, এটা কিন্তু অনেক কিছু বলে দেয় ঋষভ পান্তের চরিত্র কতটা দৃঢ়। তো ওভারঅল ঋষভ পান্তের এই দুর্দান্ত ইনিংস, অবশ্যই আমরা সেটার প্রশংসা করবো। অ্যাট দ্য সেম টাইম যেভাবে ঋষভ পান্ত একটা স্টুপিড শট খেলেছে, একটা পেস বোলারকে এইভাবে রিভার্স সুইপ করতে গেছে, এটা অবশ্যই একটা স্টুপিড শট, বাট এই ধরনের শটে সে প্রিভিয়াসলি সাকসেস পেয়েছে, তখন আমরা তাকে প্রশংসা করেছি। বাট এইবারে কিন্তু সেটাতে ব্যর্থ তো হয়েছে, তার পাশাপাশি যে প্রাইসটা পে করেছে সেটা কিন্তু উইকেট দিয়ে নয়, সেটা একটা পুরো টেস্ট ম্যাচ দিয়ে। ঋষভের এই খামখেয়ালি ভরা এই শটটার জন্য রীতিমতো আগামী ম্যাচে ঋষভ পান্ত খেলতে পারবে না, আমরা মোটামুটি কনফার্ম। এবং এই ম্যাচে দ্বিতীয় ইনিংসেও আবারও সেই ঋষভ পান্ত কোনো রকমে খুঁড়িয়ে একটু আধটু করে ব্যাটিং করবে, এটা আমরা মোটামুটিভাবে এক্সপেক্ট করতে পারি। যেহেতু সে প্রথম ইনিংসে ব্যাটিং করেছে, দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করবে। এবার খুব সামান্য একটু ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দেবো, যদি আপনারা না জেনে থাকেন, যে ঋষভের রিপ্লেসমেন্ট হিসেবে প্রথমে ঈশান কিষানকে বলা হয়েছিল, বাট ঈশান কিষানের এই মুহূর্তে চোট রয়েছে, যার কারণে ঋষভের পরিবর্তে এখানে কিন্তু নারায়ণ জগদীশনকে খেলানো হবে নট এক্স্যাক্টলি, তাকে আপাতত স্কোয়াডের মধ্যে রাখা হয়েছে, বাট ইভেনচুয়ালি খেলবে ধ্রুব জুরেল, যে ওখানে অলরেডি রয়েছে। তার যদি কিছু চোট হয় সেই জন্য ব্যাকআপ হিসেবে জগদীশনকে এখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবার ভারতীয় দলের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং আজকের দ্বিতীয় দিনের খেলা নিয়ে আসুন আলোচনা করি। বাট প্রথম দিনের খেলা নিয়ে ভিডিওটা আপলোড করা হয়নি, সো পুরোটা নিয়েই আমরা আলোচনা করব। তো ভারতের যেটা ব্যাটিং লাইন আপ, অ্যাজ উই অল নো, যে ভারতের প্রথমে একটা কিন্তু খুব ভালো ওপেনিং পার্টনারশিপ হয়, KL রাহুল এবং তার সাথে যশস্বী জয়সওয়ালের একটা খুব সুন্দর পার্টনারশিপ হয়। যশস্বী হাফ সেঞ্চুরি কমপ্লিট করে, অ্যান্ড KL রাহুল হাফ সেঞ্চুরি কমপ্লিট করতে পারেনি, 46 রানে সে আউট হয়ে যায়। এখান পর্যন্ত বিষয়টা কিন্তু খুব ভালো ছিল, এবং তারপরে সাই সুদর্শন ব্যাটিং করতে আসে, যে একটা দীর্ঘ ইনিংস খেলে, একটা অনেক বড় পার্টনারশিপ করে প্রত্যেকটা প্লেয়ারের সাথে, সবার সাথে সে পার্টনারশিপ করেছে, গিলের সাথে, ঋষভের সাথে, ইভেন তার পরবর্তী প্লেয়ারদের সঙ্গে, সবার সঙ্গে সে পার্টনারশিপ করেছে। কারণ 151টা আই থিঙ্ক বল খেলেছিল সাই সুদর্শন, এবং তাতে সে একটা হাফ সেঞ্চুরি করেছে, আই থিঙ্ক 61 রানের ইনিংস খেলেছে, যেটা অনেক বেশি আমাদের প্রশংসা করা উচিত। কারণ এই জায়গাটাতে করুণ নায়ার কিন্তু প্রত্যেকটা ইনিংসে ব্যর্থ হয়েছিল, আমরা দেখেছি, এবং এখনও পর্যন্ত তার যেটা হাইয়েস্ট স্কোর ছিল 40 রানের, সেটাকে কিন্তু এই ম্যাচে একবার সুযোগ পেয়েই সেটাকে টপকে গেছে সাই সুদর্শন। তো আমি প্রথম দিন থেকে বলে আসছি যে এখানে নিশ্চিতভাবে আমার মনে হচ্ছে সাই সুদর্শন একটা ইয়াং প্লেয়ার, তাকে খেলানোটা অনেক বেটার হবে, কারণ ইয়াং প্লেয়ারের নিজেকে প্রুভ করার জন্য যে লড়াই করার ব্যাপারটা, সেটা অনেকটা বেশি। যেখানে করুণ নায়ারের মতো প্লেয়ারদের অ্যাটলিস্ট আই থিঙ্ক তাদের মনের মধ্যে সেই রান করার যে খিদে, সেটা একটা ইয়াং প্লেয়ারের থেকে বেশি হতে পারে বলে আমার কিন্তু মনে হচ্ছে না। তো ওভারঅল সাই সুদর্শনের 61 রানের একটা দুর্দান্ত ইনিংস, অ্যান্ড তারপরে ভারতীয় দলের সব থেকে বড় ব্লান্ডার, যে ব্লান্ডারটার কারণে এই মুহূর্তে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের সামনে রীতিমতো সমস্যার মধ্যে পড়েছে, আমরা এটা বলতে পারি। তার কারণ হচ্ছে যে 358 রানে ভারত এখানে অল আউটটা হয়েছে, এই 358 রানটা, এটা কি এই মাঠের জন্য যথেষ্ট? আপনার কি মনে হয়? দেখুন, ইংল্যান্ড যে টাইপের শুরুটা করেছে, আমাদের কিন্তু খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে এই রানটা কোনোভাবেই যথেষ্ট নয়, এই মুহূর্তে অন্তত এমনটাই মনে হচ্ছে। বাট আমরা যদি হিস্টোরিক্যালি এই গ্রাউন্ডের কিছু স্ট্যাটস দেখি, তো এই গ্রাউন্ডটা কিন্তু কখনোই খুব একটা হাই স্কোরিং গ্রাউন্ড নয়, এখানে ওই 350, 380 এরকম রানই হয়ে থাকে। তাহলে ভারত এই মাঠের পার স্কোর অনুযায়ী 358 করলো, কিন্তু ইংল্যান্ড এতটা ভালো স্টার্ট কি করে করলো? এই প্রশ্নটা নিশ্চিতভাবে আমাদের মধ্যে উঠছে, যে কেন ভারতীয় বোলাররা এখানে সফল হলো না ইংল্যান্ডের ওপেনিং জুটিটাকে ভাঙতে। দেখুন, ইংল্যান্ডের ওপেনিং জুটিতে জ্যাক ক্রলি কিন্তু পুরো সিরিজ জুড়ে ব্যর্থ, এবং পুরো সিরিজে এটাই তার হাইয়েস্ট স্কোর। বেন ডাকেট কিছু ইনিংস খেলেছে, কিছু হিট গেছে, কিছু ফ্লপ গেছে, বাট আজকে সেও একটা বড় ইনিংস খেলে দিয়েছে। দুজনেই সেঞ্চুরি করতে পারেনি, যেটা ভারতের অবশ্যই একটা ভালো জিনিস, বাট দ্য ফ্যাক্ট ইজ
এদেরকে কিন্তু আমরা নতুন বলে আউট করতে পারিনি। তার কারণটা কি? দেখুন, যারা খুব ভালোভাবে খেলাটা দেখেছেন তারা বুঝতে পারবেন, ভারতীয় দল যখন ব্যাটিং করছিল, যে মুহূর্তে অল আউট হয়, সেই সময় পর্যন্তও কিন্তু সম্পূর্ণরূপে ওভারকাস্ট কন্ডিশন ছিল, এবং এই ওভারকাস্ট কন্ডিশনে বল কিন্তু ভীষণভাবে সুইং হয়। এবং আপনি যদি সিরাজ আসার পরে দেখেন যে সিরাজ যখন ব্যাটিং করছিল, বুমরা যখন ব্যাটিং করছিল, তখন বেন স্টোকস এসে রীতিমতো এক বিদ্যা দুবিদ্যা করে বল সুইং করাচ্ছিল, আউট সুইং, বল ব্যাটে না লেগে বেরিয়ে যাচ্ছিল, এত বেশি সুইং হচ্ছিল। তার কারণ হচ্ছে ওভারকাস্ট কন্ডিশন। কিন্তু যে মুহূর্তে ইনিংস চেঞ্জ হলো এবং ইংল্যান্ড ব্যাটিং করতে এলো, সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেলাম কি ভয়ানক লেভেলের রোদ এখানে রয়েছে। আমি কিছু ছবি এখানে কালেক্ট করেছি, যেখানে ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভালো রোদ এখানে ছিল, এবং ভারতের ব্যাটিংয়ের সময় রোদ ছিল না, ওভারকাস্ট কন্ডিশন ছিল। এবং রোদ ওঠার পরে কিন্তু ইংল্যান্ডে ব্যাটিং করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। এবং এটা একটা বড় আশ্চর্যজনক বিষয় যে ইংল্যান্ডে যে খেলাগুলো হয় সেটা অনেক বেশি নির্ভর করে এই রোদ ওঠা এবং রোদ না ওঠার উপর। কারণ এখানে ব্যাটিং কন্ডিশন অনেকটাই নির্ভর করে ওয়েদারের উপর। যদি রোদ ওঠে, এখানে কিন্তু বোলারদের জন্য হেল্প কম থাকে, বল কম সুইং হয়, কিন্তু মেঘলা ওয়েদারে অনেক বেশি বল সুইং হয়। এটা খুব বেসিক জিনিস, এবং এটার প্রাইম এক্সাম্পলটা কিন্তু আজকে আমরা এই ম্যাচে দেখতে পেলাম, যেখানে ভারতীয় দল রীতিমতো নতুন বলেও খুব একটা সুইং করাতে পারছিল না প্রথম কয়েকটা ওভার বাদ দিয়ে, কারণ একটু পরেই সুইং হওয়া কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, কারণ ভীষণভাবে ওখানে কিন্তু রোদ উঠেছিল, যেটা ভারতীয় ব্যাটিংয়ের সময় কিন্তু হয়নি। এবার এটা কাইন্ড অফ একটা বলতে পারেন শিয়ার একটা ব্যাড লাক, এটাতে ভারতীয় দলের কিছু করার নেই। এবং আমরা যদি ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের সব থেকে বড় ফ্ল যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা হচ্ছে শুভমান গিলের উইকেট। দেখুন, শুভমান গিল, আমি আগের দিনও বলছিলাম আগের ভিডিওতেও, যে শুভমান গিল ইজ নট জাস্ট আ ক্যাপ্টেন, শুধুমাত্র একটা ক্যাপ্টেন নয়, ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের সব থেকে বড় খুঁটি শুভমান গিল। এবং সে যদি রান করতে না পারে, তার ব্যাট থেকে যদি রান না আসে, এটা কিন্তু টিমের জন্য একটা বিশাল বড় সমস্যা। এই প্লেয়ারটা কিন্তু গত ম্যাচেও রান পায়নি, এবং এই ম্যাচেও প্রথম ইনিংসটা মোটামুটিভাবে ব্যর্থতা দিয়ে গেল। অবশ্যই আপনি বলতে পারেন এরর অফ জাজমেন্ট, ঠিকঠাকভাবে জাজমেন্ট এখানে করতে পারেনি শুভমান গিল, যার কারণে বলটা সে ছেড়েছিল, ইট কেম ব্যাক, অ্যান্ড এখানে থার্ড আম্পায়ার দেখালো যে বলটা কিন্তু উইকেটে হিট করতো। তো এটা একটা ব্যাড লাক বলতে পারেন, কিন্তু যে জাজমেন্টটা, সেই জাজমেন্টটা তো শুভমান গিল নিজে ভুল করেছে, এবং এটা অবশ্যই ভারতীয় দলের জন্য একটা বিশাল বড় বিষয়। নিশ্চিতভাবে এখানে ভারতের টপ অর্ডার পারফর্ম করেছে, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, KL রাহুল, দে প্লেড রিয়েলি ওয়েল, বাট ভারতের মিডল অর্ডারে শুভমান গিলের এখানে রান করতে না পারা, রবীন্দ্র জাদেজার এখানে রান করতে না পারা, এটা কিন্তু একটা বড় বিষয়। ঋষভ পান্ত চলো দুটো ওভার ব্যাটিং করতে এসছে, 54 পর্যন্ত স্কোর করেছে। এখানে শার্দুল ঠাকুরের তরফ থেকে আমরা কিন্তু আই থিঙ্ক 41 রানের একটা ভালো ইনিংস পেয়েছি, যেটা অবশ্যই বেনিফিটেড। ওয়াশিংটন সুন্দরের তরফ থেকে 27 রানের একটা ইনিংস এসছে। ভারতীয় দলের ডাউন দি অর্ডারে অ্যাগেন সেই অর্থে আমরা খুব একটা ব্যাটিং পারফরমেন্স বুমরা সিরাজদের তরফ থেকে এক্সপেক্ট করি না, আজকে দেখতেও পাওয়া গেল না। বাট আনশুল কাম্বোজের তরফ থেকে ব্যাটিংয়ে কিছু এক্সপেকটেশন ছিল, নতুন প্লেয়ার ডেবিউ করেছে, ফার্স্ট ক্লাসে সে কিছু রানও করেছে, ব্যাট করতে জানে, বাট সামহাউ আজকে হতে পারে প্রথম ম্যাচ নার্ভাস, সেখানে কিন্তু সে ভালো ব্যাট করতে পারলো না। যদিও বোলিং ডিপার্টমেন্টে আনশুল একটা উইকেট তুলেছে, অ্যান্ড এখানে আরও একটা উইকেট তুলেছে জাদেজা, বেন ডাকেট এবং জ্যাক ক্রলি দুজনেই আউট হয়েছে। বাট ইংল্যান্ডের তরফ থেকে এই মুহূর্তে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার জো রুট সেখানে কিন্তু পিচের মধ্যে রয়েছে, এবং তার সাথে রয়েছে অলি পোপ। 225 রান 2 উইকেটের বিনিময়ে 133 রানে এই মুহূর্তে ভারতের থেকে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। তাহলে এই মুহূর্তে দেখে আমরা যদি বলি যে ইংল্যান্ড কি ম্যাচে এগিয়ে রয়েছে, কারণ ইংল্যান্ডের ব্যাটিংয়ের যে পরিস্থিতি, 225-এ দুটো, খুব সহজেই যারা কিন্তু 450-এর কাছাকাছি পৌঁছে যাবে, আমরা অন্তত এই মুহূর্তে দেখে সেটা এমনই মনে হচ্ছে। কিন্তু এখানে মেন ব্যাপার সেটা হচ্ছে ব্যাটিং কন্ডিশনের। এই মুহূর্তে পিছে যে কন্ডিশনটা রয়েছে সেটা রোদের কারণে ব্যাটিংয়ের জন্য খুবই অনুকূল ছিল, কিন্তু আগামীকাল কি রোদ থাকবে? মোটেই না। আগামীকাল কিন্তু আবারও মেঘলা ওয়েদার হবে, হয়তো দিনের কোনো একটা সময় আবারও রোদ উঠতে পারে, কিন্তু মোস্ট অফ দি দিন কিন্তু কালকেও মেঘলা থাকবে, এবং মেঘলা থাকা মানেই হচ্ছে বোলারদের জন্য হেল্প, এবং নিশ্চিতভাবে টিম ইন্ডিয়ার বোলাররা আবারও কামব্যাক করবে, এবং ইংল্যান্ডের এই দলের ব্যাটসম্যানদের জন্য সমস্যা আবারও কিন্তু তৈরি হবে। এবং এই 358 রানটা, যেটা আমাদের মনে হচ্ছে যে খুব কম,
এরকমটা কিন্তু নয়। ইংল্যান্ড এখানে যে ফার্স্ট ইনিংসে বিশাল কিছু লিড নেবে, 500 রান করে দেবে, এমনটা কিছু নয়। এই মুহূর্তে দেখে যেটা মনে হচ্ছে, নিশ্চিত ইংল্যান্ড 358 রানের যে ভারতের স্কোর সেটা হয়তো পেরিয়ে যাবে, কিন্তু ভারতকে টপকে যে বিশাল কিছু রান ইংল্যান্ড করে দেবে এরকমটা কিন্তু এই মুহূর্তে দেখে মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে আগামীকাল আবারও ভারতীয় বোলারদের জন্য পিচে হেল্প থাকবে এবং প্রথম সেশনে ভারত অ্যাটলিস্ট 2 থেকে 3টে উইকেট যদি তুলতে পারে, মিনিমাম 2টো উইকেটও যদি তুলতে পারে, ম্যাচটা কিন্তু আরও কিছুটা ওপেন হবে এবং আমি এক্সপেক্ট করছি ইংল্যান্ড মোটামুটিভাবে 420 থেকে 430 রানের মধ্যে আটকে যাবে। ফার্স্ট ইনিংসে ইংল্যান্ড 60 থেকে 70 রানের লিড দেবে। খুব বেশি লিড যে ইংল্যান্ড নেবে এমনটা কিন্তু আমার মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে পিচে বোলারদের জন্য আবারও আমরা হেল্প দেখতে পাবো। এই মুহূর্তে যেমনটা মনে হচ্ছিল যে না ইংল্যান্ড একতরফা ব্যাটিং করছে, বাট এরকমটা কিন্তু কালকে হবে না। কালকে আবারও প্রথম সেশনে ভারতীয় বোলারদের জন্য অনেকটাই হেল্প থাকবে। আপনার কি মনে হয় ইংল্যান্ড কত রান পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হচ্ছে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভারতীয় ক্রিকেটের সম্পর্কিত সমস্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু রেগুলার আসে, সো মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।